আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। একটা বড় খবর, এটা নিঃসন্দেহে বড় খবর। পাকিস্তান অবজারভার একটা খবর দিচ্ছে যে পাকিস্তান সেনাপ্রধান আসিম মনির, ফিল্ড মার্শাল আসিম মনির এবং পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশ সফর করতে আসছেন। পাকিস্তান সেনা বাহিনীর সর্বোচ্চ সেকেন্ড ইন কমান্ড জেনারেল শাহির শামশাদ মির্জা ইউনুসের সাথে, ইউনুসের আমলেই কিন্তু ইউনুসের শেষ দিকেই সফর করে গেছেন। আমি সেই সময় বলেছিলাম জাস্ট আসিম মনির আশা বাকি। ইউনুস চলে গেছে, এখন তারেক রহমান এসছেন। তারেক রহমানের সরকারের সাথে কথা বলতে, মিট করতে এখন আসতে চাচ্ছেন জেনারেল আসিম মনির এবং শাহবাজ শরীফ। দর্শক, আমরা কথায় কথায় বিভিন্ন সময় বলছি না যে বাংলাদেশ পরিস্থিতি আসলে ৭১-এর মতো, কিংবা ৭১-এর চেয়েও আরো ঢের খারাপ। কেন খারাপ আপনি দেখুন যে বাংলাদেশ ৭১ বা আমরা যখন স্বাধীন হয়েছে তার আগে আমরা একটা উপনিবেশ ছিলাম, একটা প্রদেশ ছিলাম পাকিস্তানের। সেই প্রদেশে পাকিস্তান শোষণ করেছে। শোষণের বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ করে স্বাধীন হতে হয়েছে, তাই না? সেই শোষণের অংশ হিসেবে পাকিস্তান কিন্তু স্বাধীনতার ঠিক আগে আগে মার্কিন উপস্থিতি এই বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে, বিশেষ করে যে সেন্ট মার্টিনের কথা শোনেন, আজকেও আমি এটি নিয়ে আলাপ করেছি। এই সেন্ট মার্টিনকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই সময়ের পাকিস্তান কনফার্ম করে দিয়েছিল। আজকেও কিন্তু মোটামুটি একটা কনফার্মেশনের দিকে চলে যাচ্ছি আমরা। আর পাকিস্তানের তৎপরতা আপনারা জানেন, ৭১ পূর্ব সময়ে যেমন ছিল যে শাসক, পাকিস্তানি শাসক ছিল। আমেরিকা এখানে সরাসরি ওই যে মজা করে অনেকে বলেন না যে ভেনেজুয়েলা, কদিন আগে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে ৫১তম স্টেট হিসেবে তার ট্রুথ সোশ্যালে ঘোষণা করে দিলেন। সেটিকে রঙ্গ করে মানুষ মজা করে ফটোকার্ড বানিয়ে বাংলাদেশকে ৫২তম স্টেট ঘোষণা করেছেন, এমন দিয়ে প্রচারণা শুরু। মার্কিন যুক্তরাষ্ট্র তেমনটা করবে না, এখানে সামরিক উপস্থিতি, সর্বোচ্চ সামরিক উপস্থিতি নিশ্চিত করবে। আর যেটি করবে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পেয়ারে পাকিস্তান, সেই পেয়ারে পাকিস্তানকে বলা যায় ১৯৭১ পূর্ব অবস্থায় যেভাবে বাংলাদেশকে নিয়ে ভূমিকা পালন, সেই সময় প্রদেশ ছিল, এখন হয়তো নামমাত্র একটা বাংলাদেশ নামটাই থাকবে, হঠাৎ করে নাম পরিবর্তন হবে না। সেই অবস্থায় নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে চালানো, বাংলাদেশকে সামরিক বেসামরিক ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে পরিচালনাটা আসলে পাকিস্তানি করবে, এবং সেগুলোরই অংশ পাকিস্তানের এত আনাগোনা। তাহলে বলতে হবে যে এই যে ৫৫ বছরের ইতিহাসকে মিথ্যা হয়ে গেল। ৫৫ বছরের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে উল্টো দিকে ঘুরছে। ৫৫ বছর আগে আমাদের যে আসলে সত্যিকারের যে প্রতিবেশী, সত্যিকারের যে নেইবার, ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য, আমরা স্বাধীন হয়েছে। এগুলো কি সব ভুল? আজকে খানিকটা বলতে পারেন যে ভুলই প্রমাণিত হচ্ছে। ভুল এই বর্তমান বাংলাদেশে যে দখলদার অবস্থা, দখলদার ইউনুস, সেই দখলদারিত্বেরই ধারাবাহিকতা আজকের বিএনপি সরকার। নির্বাচনটা কেমন হয়েছে আপনারা জানেন। তো সেই ধারাবাহিকতা বজায় রেখে আসলে বাংলাদেশ পূর্ব অবস্থায় ফিরে যাওয়ারই একটা, এখানে পাকিস্তানি ব্যাপক তৎপরতা থাকবে, মার্কিন উপস্থিতি ব্যাপকভাবে থাকবে। তারই অংশ হিসেবে এখন প্রতিনিয়ত আসা যাওয়া করবেন। পাকিস্তান সেনাপ্রধান আসবেন, পাকিস্তান প্রধানমন্ত্রী আসবেন, পাকিস্তান প্রেসিডেন্ট আসবেন, সবাই আসবেন, বাংলাদেশ থেকে যাবেন, এমনটাই ঘটবে। তো এই যখন অবস্থা, আসলে কি ঘটছে, যার কারণে আমরা বলতেই পারি যে দক্ষিণ এশিয়ায় বইছে নতুন ভূ রাজনীতির হাওয়া। যে ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক কয়েক দশক ধরে ছিল শীতল, আজ সেখানেই রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। গুঞ্জন শোনা যাচ্ছে
3 দিনের এক মেগা সফরে সশরীরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। এই সফর কি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে প্রতিরক্ষা ও বাণিজ্যের বড় কোনো ডিল? বিশেষ করে বর্তমান তারেক রহমান সরকারের এই পদক্ষেপ ভারতের সাথে বর্তমান সম্পর্কের উপর কি প্রভাব ফেলবে? যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেনি দুদেশেরই, বাংলাদেশ এবং পাকিস্তান, কিন্তু পাকিস্তান অবজারভার এই খবরটা প্রকাশ করে দিয়েছে। তারা বলছে অদূর ভবিষ্যতে এক বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে এই অঞ্চল। কয়েক দশকের কূটনৈতিক স্থবিরতা কাটিয়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে শুরু হয়েছে এক ডিপ্লোম্যাটিক রিসেট। সবচেয়ে মজার বিষয় হলো এই সফরের সময়কাল। গুঞ্জন আছে এই সফরটি হতে পারে তারেক রহমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ঠিক পরপরেই। তারেক রহমান হয়তো আগামী মাসে, জুন মাসে চীন সফরে যাচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি একটি সুচিন্তিত ডিপ্লোম্যাটিক সিগন্যালিং, অর্থাৎ বাংলাদেশ এখন নিজের কৌশলগত স্বার্থে নতুন নতুন মিত্র খুঁজছে। বলা হচ্ছে এই সফরের আলোচনার টেবিল থাকবে বেশ ভারী। মূলত 4টি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে: বাণিজ্য সম্প্রসারণ, শিল্প সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং সবচেয়ে আলোচিত বিষয় প্রতিরক্ষা সহযোগিতা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1971 সালের পর থেকে যে প্রতিরক্ষা সম্পর্ক প্রায় অনুপস্থিত ছিল, সেখানে এখন এক উচ্চাভিলাষী এজেন্ডা নিয়ে এগোচ্ছে দুই দেশ। খবরে জানা যাচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বাংলাদেশের দেশীয় সমরাস্ত্র কারখানার আধুনিকায়নে সরাসরি সহায়তা করতে পারে পাকিস্তান। শুধু তাই নয়, ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেমের মতো উন্নত সামরিক খাতেও প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা রয়েছে। এর বাইরেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া, প্রতিরক্ষা কর্মীদের প্রশিক্ষণ এবং নিরাপত্তা ইস্যুতে সমন্বিত পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। এখন আসা যাক মূল প্রশ্নে। এই সফরের ফলে ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্কের পরিণতিটা কি হতে পারে? দীর্ঘ 15 বছর শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল একক ও অতুলনীয়। এবং এর সাথে আরেকটি কথা যুক্ত করতে চাই, যে অত্যন্ত যৌক্তিক একটা সম্পর্ক ছিল। কিন্তু 2024 সালের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি পাল্টেছে। ইউনূস সরকার সে সময় পাকিস্তান ঘেঁষা পররাষ্ট্র নীতি তৈরি করতে চেয়েছিল, অর্থাৎ ভারতকে বাদ। এবং সেই নীতি, সেই ধারাবাহিকতা বর্তমান সরকার এখনো সেটা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ভারত অবশ্যই এই প্রতিরক্ষা সহযোগিতাকে খুব একটা সহজভাবে নেবে না। দিল্লির কাছে পাকিস্তান সব সময় একটি নিরাপত্তা ঝুঁকি। এখন যদি ভারতের একদম ঘরের পাশের দেশ বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক ঘনিষ্ঠতা বাড়ে, তবে তা ভারতের কৌশলগত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে ড্রোন এবং মিসাইল প্রযুক্তি নিয়ে ডিল হলে ভারত একে নিজের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থান ধোঁয়াশাপূর্ণ না, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে ভারতকে বাদ দিয়ে ভারত ছাড়া নীতিতে তারা পাকিস্তানের সাথে চলতে চাইছে, চীনের সাথে চলতে চাইছে, যুক্তরাষ্ট্রের সাথে চলতে চাইছে। ওই যে আমি শুরুতে যেটি বললাম, যে পাকিস্তান এখানে শাসন করবে আর শোষণ করবে আর যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিশ্চিত করবে। এতে চীন ভারত কি করবে সেটা তাদের ব্যাপার। বিষয়খানা খানিকটা এমনই দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু কেন এই হঠাৎ পরিবর্তন? 2024 সালের মাঝামাঝি সময়ে শেখ হাসিনার প্রস্থানের পর ডক্টর ইউনূসের হাত ধরে যে নেতৃত্ব এসেছে, তারা কি বিশ্বাস করে আসলে বাংলাদেশকে ব্যর্থ করে দিতে এবং বাংলাদেশকে পঙ্গু করে দিতে। পাকিস্তান যেমন ব্যর্থ, পঙ্গু এবং ব্যর্থ আপনি যত পঙ্গু হবেন ততই আপনাকে সাম্রাজ্যবাদী শক্তি ছড়ি ঘোরাতে পারবে।
ইউনূসের ধারাবাহিকতায় বর্তমান সরকারের বডিং ল্যাঙ্গুয়েজটাও কিন্তু তেমনটাই মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সমুদ্র পথে সরাসরি কার্গো জাহাজ চলাচল শুরু হয়ে গেছে, ভিসা সহজীকরণ করা হয়ে গেছে, দুদেশের বিমান চালু হয়েছে দীর্ঘ বন্ধ থাকবার পরে, প্রায় 1 দশক বন্ধ থাকবার পরে। উচ্চ পর্যায়ের সফর বিনিময় হচ্ছে। 1971 সালের যুদ্ধের ক্ষত কাটিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ এবং পাকিস্তান। শেহবাজ শরীফ এবং আসিম মনিরের এই সফর যদি সফল হয়, তবে তা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে। এটি কি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন তৈরি করবে, নাকি ভারতকেও এই বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সম্পর্ক সম্ভবত বেশ উত্তেজনাকর অবস্থায় যাচ্ছে, এমনটাই দৃশ্যপটে মনে হচ্ছে। তার কারণ ইউনূস সরকার বিদায়ের পরপরই ভারত বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে গিয়ে পৌঁছেছিল, সেটি রিবিল্ড করার ক্ষেত্রে, পুনর্নির্মাণ করার ক্ষেত্রে আমরা দেখছিলাম দুই দেশের পক্ষ থেকে একটা আন্তরিক প্রচেষ্টা। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ নিঃসন্দেহে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতি ঝুঁকে পড়েছে। তার বিভিন্ন আলামতও আমাদের সামনে নিশ্চয়ই আছে। এবং অন্যদিকে আমাদের সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে যে একের পর এক ভারতকে আক্রমণ করে দেওয়া নানান ধরনের বক্তব্য, এবং ভারতে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার বা বিজেপি সরকার আসার পরপরই ভারত বাংলাদেশ সীমান্তে যেই সব অংশে কাটা তারে বেড়া নেই, তা খুব দ্রুত নির্মাণের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে, এগুলোকে কেন্দ্র করে পাল্টা রিয়াকশন আমাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে। দুদিন আগেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে সেই দিন আর নেই, ভারত কিছু করলে বাংলাদেশ বসে থাকবে, এমনটা ভাবার সুযোগ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার শনিবার মন্তব্য করলেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটি নির্ভর করবে ফারাক্কা বা গঙ্গা চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে। কিন্তু খেয়াল করার বিষয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিস্তা চুক্তি নিয়ে কোনো কিছু বলেননি, যেটি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়। কেন বলেননি? এবং অবশ্যই আমাদের মন্ত্রীরা যে ভাষায় ভারতকে উদ্দেশ্য করে কথা বলছেন, আমরা সেটিকে স্বাগত জানাই, কোনো সন্দেহ নেই। কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে সবার চোখে চোখ রেখে কথা বলতে হবে। কারো কারোর প্রতি আমাদের নতজানতা প্রদর্শন করব, কারো কারোর প্রতি আমাদের দুর্বল পররাষ্ট্রনীতির সব কিছু খুলাসা করে ফেলব, আবার কাউকে কাউকে চোখ রাঙানি দেব, এইভাবে নিশ্চয়ই হওয়ার কথা নয়, বা আমাদের পররাষ্ট্রনীতিও নিশ্চয়ই সেটি বলে না। তো যেটি বলছিলাম যে তিস্তা চুক্তি নিয়ে কেন কিছু বলা হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। গত সপ্তাহে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীন সফরে গেলেন, সেখান থেকে যুক্তরাষ্ট্র সফরে গেলেন। ধরে নেওয়া যায় যে তিস্তা প্রকল্পে চীন যে বরাবরই অর্থায়নের আগ্রহ প্রকাশ করে আসছে, সেই বিষয়টি অনেকখানি চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, চীনও কি এই প্রকল্পে অর্থায়ন করবে, এমন সন্দেহ অনেকের মধ্যে রয়েছে। তার কারণ বাংলাদেশ যেভাবে ক্রমশ যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, নিশ্চয়ই সেই বিষয়টিও চীন খুব ভালোভাবে নেবে না। আবার চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশে যে সখ্যতা বা নতজানতা প্রদর্শন করা হচ্ছে, সেটিও কি ভারত ভালো চোখে নেবে? নিশ্চয়ই তেমনটিও হওয়ার কথা নয়। তিস্তা প্রকল্পে ভারতও আগ্রহ দেখিয়েছিল। কথা হচ্ছে, অবশ্যই এক্ষেত্রে মানে দুটি দেশ যদি অর্থায়ন করতে চায়, সেক্ষেত্রে ভারতেরই অগ্রাধিকার বেশি। তার কারণ যেই প্রকল্পে এই অর্থায়ন নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটি ভারতের চিকেন স্নেকের কাছেই, অতএব তার নিরাপত্তার স্বার্থে তাকে কিছুটা অগ্রাধিকার দিতেই হবে। সেই জায়গা থেকে প্রশ্ন, আমাদের সরকার কি ভারতকে বিষয়টি মনে করিয়ে দিয়েছে? ভারত তো এমনিতেই তিস্তা চুক্তি করছে না বা করবে না, যতই মমতা থাক আর শুভেন্দু আসুক বা মমতা না থাক, তিস্তার পানি ভারত দেবে না, এটুকু আমরা স্পষ্ট করে বলতে পারি। তাহলে ভারত যখন দেবে না, আমরাও তো বসে থাকবো না।
কিন্তু ওই প্রকল্পে অর্থায়নের জন্য কি আমরা নতুন করে ভারতকে বিষয়টি মনে করিয়ে দিয়েছি যে ঠিক আছে তোমরা অর্থায়ন করো? যদি বিষয়টি এমন হয় যে ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্র কিংবা চীনের প্রতি অতিমাত্রায় নির্ভরশীলতার জায়গা থেকে ভারতকে বুড়ো আঙুল দেখানোর প্রচেষ্টা হয়ে থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই দুই প্রতিবেশী রাষ্ট্র যদি একটা চরম অস্বস্তিকর অবস্থায় পৌঁছায়, নিশ্চয়ই আমাদের ভালো থাকার কথা নয়। এদিকে আবার আরেকটি বিষয় মনে করিয়ে দিই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই গঙ্গা চুক্তির কথা বললেন, তিস্তা চুক্তির কথা উল্লেখ করলেন না, আবার তিনি একটি খুব হাস্যকর মন্তব্য করেছেন, সেটি হচ্ছে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। না, আমরা মোটেই নিশ্চিত থাকতে পারছি না, বরং স্পষ্টত এর উল্টোটাই ঘটছে। কথিত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে যা কিছু হচ্ছে, যা কিছু আমরা জানতে পারছি, এবং সেই সব জায়গা থেকে যত ধরনের বিরোধিতা, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের যত দাবি, সব কিছুকে উপেক্ষা করে সেই চুক্তি বাস্তবায়নের কাজ একের পর এক বিএনপি সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বোয়িং কেনার চুক্তি সম্পাদন হতে দেখলাম, তারপরে জ্বালানির ক্ষেত্রে আমরা সমঝোতা স্মারকের স্বাক্ষর হতে দেখলাম। এখন যেটা শোনা যাচ্ছে নতুন করে যে বাংলাদেশের সমুদ্র এবং বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে, এমন একটি গুঞ্জন গত দুদিন ধরে শোনা যাচ্ছে। ইউক্রেন থেকে শুরু করে ভারত, বিভিন্ন দেশের গণমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে এবং বেশ আলোচনায় স্থান করে নিয়েছে এই বিষয়টি, এবং এটিকে কেন্দ্র করে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করছেন অনেকে। কথিত মার্কিন বাণিজ্য চুক্তির মধ্য দিয়েই বাণিজ্য এবং প্রতিরক্ষা সমঝোতা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে নিয়ে যাচ্ছে, পেটের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে, একথা আগেই বলেছি। নতুন করে যেটি জানা যাচ্ছে যে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসোমিয়া এমন একটি চুক্তি, একই সঙ্গে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্ট আকসা, এই দুটি চুক্তি করার বিষয়ে আমরা জানি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেই 4 বছর থেকে 5 বছর ধরে নানান ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছিল। 24-এর নির্বাচনের আগে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন সাহেব বললেন যে নির্বাচনের আগে কোনো ধরনের চুক্তি হচ্ছে না এ পর্যায়ে, এবং তারপরে তো আমরা সব কিছু জানি 24-এর নির্বাচনের পরপরই। অতএব সেই চুক্তি এখন করার জন্য আবার নতুন করে তোড়জোড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন জিসোমিয়া কি? জিসোমিয়া হচ্ছে এমন একটি চুক্তি যাদের সাথে যুক্তরাষ্ট্রের এই ধরনের সমঝোতার মাধ্যমে সংবেদনশীল এবং গোপনীয় সামরিক গোয়েন্দা তথ্য এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে আদান প্রদান করতে পারবে। আর আকসা, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, এটা কি? এই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব দেশের রয়েছে সেই চুক্তির আওতায় মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলা বারুদ এবং সরঞ্জামাদি বিনিময় করে থাকে। এখন মার্কিন বাণিজ্য চুক্তির মধ্যে রয়েছে যে জ্বালানি থেকে শুরু করে শাকসবজি পর্যন্ত বাংলাদেশ আমদানি করবে যুক্তরাষ্ট্র থেকে। আবার জ্বালানি কিংবা সামরিক সমরাস্ত্র এগুলো তার অনুমতি নিতে হবে অন্য কোনো রাষ্ট্র থেকে কিনতে হলে, এবং একই সঙ্গে আগে থেকে বাধ্যবাধকতা দিয়ে রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যেসব দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই সব দেশের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের চুক্তিতে যেতে পারবে না, বা সেই সব দেশ থেকে সমরাস্ত্র বা গোলা বারুদ আমদানি করতে পারবে না। সেক্ষেত্রে চীন একেবারেই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এক অর্থে বলা যায়। অতএব চীন থেকে আমরা যে সমরাস্ত্র কিনে থাকি সেটি আপাতত আর কেনা যাবে না। যেই সমরাস্ত্র কেনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সুবিধা ছিল
একটা হচ্ছে তুলনামূলকভাবে কম দামে আমরা এই সমরাস্ত্রগুলো কিনে আনতে পারতাম, আর একটা হচ্ছে সহজ শর্তে এই সরঞ্জামগুলো চীন সরবরাহ করত। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশে যে সখ্যতা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, চীন নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবে নেবে না। এবং বাংলাদেশের সমুদ্র এবং বিমান ঘাঁটিতে যদি যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি বাড়ে, সেক্ষেত্রে এটি ভারত এবং চীন কেউই খুব ভালো চোখে নেবে না। সব মিলিয়ে আমরা একটি জটিল ভূ রাজনৈতিক খেলার দিকে পা বাড়িয়েছি অথবা বাড়াচ্ছি।